আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কার্বন কার্বন নিয়ে তৈরি কিছু জৈব যৌগ তার কিছু বিশেষ ধর্ম নিয়ে। আমরা কার্বন চ্যাপ্টারটা ক্লাস 8 ক্লাস 10 দুটো ক্লাসেই পাই, কিছুটা তার মধ্যে রূপভেদ আছে। ক্লাস 8-এ কিছুটা কম ডিটেলসে আলোচনা করা হয়, ক্লাস 10-এ কিছুটা বেশি ডিটেলসে আলোচনা করা হয়। আমি ক্লাস 8 বা 10-এর ভিত্তিতে এই চ্যাপ্টারটাকে আলোচনা করছি না, আমি একত্রিত করে দিচ্ছি দুটাকে, যেন আমাদের পুরো কার্বনটাকে বুঝতে সুবিধা হয়। প্রথম থেকে শুরু করছি। কার্বন এবং জৈব যৌগ। জৈব যৌগ মানে জীব থেকে পাওয়া যৌগ। কার্বনের কিছু কিছু কম্পাউন্ডস, কার্বনের কিছু কিছু যৌগ যেমন অক্সাইড, উদাহরণস্বরূপ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট CaCO3, একটা উদাহরণ দিয়েছি CaCO3, বাইকার্বনেট NaHCO3, সায়ানাইড HCN, সায়ানাইড যৌগ মানে যার মধ্যে CN থাকবে, আইসোসায়ানাইড যার মধ্যে NC থাকবে যেমন হাইড্রোজেন আইসোসায়ানাইড, কার্বাইড যেমন ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম কার্বাইড, কার্বন ডাইসালফাইড। এইসব যৌগ ছাড়া কার্বন দিয়ে তৈরি সমস্ত যৌগকে আমরা জৈব যৌগের মধ্যে ধরতে পারি। আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগের উদাহরণ জানি, যেমন ডিএনএর মধ্যে আসে কার্বনের জৈব যৌগ, কার্বন দিয়ে তৈরি। RNAর মধ্যে আসে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো সবই কার্বন দিয়ে তৈরি জৈব যৌগের উদাহরণ। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরে। এই হয়ে গেল জৈব যৌগের সংজ্ঞা। তারপর প্রকৃতি কার্বনকেই কেন সিলেক্ট করেছিল জৈব যৌগ তৈরি করার জন্য, কার্বনের কিছু বিশেষ ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। নাম্বার 1, কার্বনের টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় আকার, যেখানে কার্বন পরমাণু কেন্দ্রে এবং শীর্ষবিন্দু বরাবর 4টি যোজ্যতা অবস্থান করে। অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে, কার্বন পরমাণু নিজে টেট্রাহেড্রাল বা চতুস্থলক, চতুস্থলক মানে হচ্ছে একটা পিরামিড লাইক স্ট্রাকচার, এমন একটা পিরামিড যার বেস একটা ত্রিভুজ আছে, সেই পিরামিডের কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে আর তার 4টা যোজ্যতা পিরামিডের 4টা শীর্ষবিন্দু বরাবর বসিয়ে রাখে। আচ্ছা, নাম্বার 2, কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের যোজ্যতা কত হয়? 4। কার্বনকে যদি আমরা পিরিয়ডিক টেবিলে খুঁজতে যাই, আমি দেখতে পারবো ওর ভর সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশনে ভাঙলে আমি 2,4 পাচ্ছি। 4 অর্থাৎ বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তার অষ্টক পূর্তি করার জন্য হয় 4টা ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে অথবা 4টা ইলেকট্রন তাকে ছাড়তে হবে। এই দুটা প্রক্রিয়াতেই তাকে অনেক পরিমাণ শক্তি খরচ করতে হবে, তার জন্যে তারা কখনোই তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করতে চায় না। কার্বন সর্বদা সমযোজী বন্ধন সৃষ্টি করতে চায়। নাম্বার 3, ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কোনো মৌলের সেই ধর্ম যার জন্যে একই মৌলের পরমাণু, যেমন কার্বন কার্বন, সালফার সালফার, ফসফরাস ফসফরাস, একই মৌলের পরমাণুরা নিজেদের মধ্যে যুক্ত হয় লম্বা লম্বা শৃঙ্খল, লম্বা লম্বা চেইন সৃষ্টি করতে পারে। যে ধর্মের জন্য একই মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় বড় বড় শৃঙ্খল গঠন করতে পারে। একটা উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে কার্বন কার্বন কার্বন, 3টা কার্বন পরমাণু নিজেদের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোপানল সৃষ্টি করেছে। এটা এক প্রকারের অ্যালকোহলের উদাহরণ। আমরা যখন কার্বন নিয়ে ডিটেলসে আরও আলোচনা করব, তোমরা এগুলোর নামকরণ একাই করতে পারবে। প্রোপানল, এটাকে অ্যালকোহল কেন বলা হলো এটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। দেখতে থাকো। নেক্সট ধর্ম 3 নম্বর, কার্বন ছাড়াও বিভিন্ন যৌগ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এবং হাইড্রোজেন, এদের সাথে এক দ্বি বা ত্রিবন্ধন গঠনের ক্ষমতা রয়েছে কার্বনের। নাম্বার 4, কার্বনের যোজ্যতা 4 হওয়ার জন্য সর্বদাই সমযোজী বন্ধন গঠন করে। এটা আমি একটু আগেও ব্যাখ্যা দিলাম যে ওর চতুর্যোজ্যতা থাকার জন্য সে কখনোই তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করতে চায় না। তড়িৎযোজী বন্ধন কথার অর্থ কি আছে? হয় ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিব অন্য কোনো পরমাণুকে, নয়তো অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন সম্পূর্ণভাবে নিয়ে নিব। এই কোনোটাই কার্বন করতে চায় না। কার্বনের টেন্ডেন্সি কি আছে? কার্বনের টেন্ডেন্সি সর্বদা সমযোজী বন্ধন গঠন করার। আরও একটা ধর্ম, কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আর কার্বন কার্বন ত্রিবন্ধনের দৈর্ঘ্য হয় 154 পিকোমিটার, 134 পিকোমিটার, 120 পিকোমিটার, যা কিনা অন্যান্য বন্ধনের তুলনায় অনেক ছোট, যার জন্য এটা অনেক স্টেবল হয়, সুদৃঢ় হয়, এটাকে সহজেই ভাঙা যায় না। কার্বনের 4টি যোজ্যতার মাঝের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের মতো হয়। এর ফলে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনের বিকর্ষণ বল কম হয়ে যায়। এই যে 4টি যোজ্যতা দেখতে পারছো, এই 4টি যোজ্যতার মাঝখানে কোণটা হয় মোটামুটি 109 ডিগ্রি 28 মিনিট। তার জন্যে একটা বন্ধন আরেকটা বন্ধনের মধ্যে যে ইলেকট্রনের প্রতি বিকর্ষণ আছে সেটা খুব একটা বেশি হতে পারে না, তাই জন্য সুস্থিত যৌগ সৃষ্টি করতে পারে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাঝারি হওয়ায় কার্বন কার্বন বন্ধনে কোনো পরমাণু ইলেকট্রন জোরকে অতিরিক্ত আকর্ষণ করে বন্ধন দুর্বল করে দেয় না। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি মাঝারি ধরনের হওয়ার জন্যে কোনো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে বন্ধনকে দুর্বল করার ক্ষমতা এর মধ্যে থাকে না। নেক্সট ধর্ম কার্বনের সমাবয়বতা।
সমাবয়বতা ধর্ম কি আছে? একই আণবিক সংকেত বিশিষ্ট। আণবিক সংকেত মানে যেমন জলের আণবিক সংকেত H2O, কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত CO2, মিথেনের CH4, অ্যামোনিয়া NH3। এই আণবিক সংকেত তো সেম থাকবে, কিন্তু শৃঙ্খলের পার্থক্য বা কার্যকরী গ্রুপের পার্থক্যের জন্য যদি দুটি জৈব যৌগের মধ্যে রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যায়, সেই ধর্মকে সমাবয়বতা বলে। সমাবয়বতা যখন আমি উদাহরণ দেব খুব সুন্দর করে বুঝতে পারবে। সমাবয়বতা 4 ধরনের, ক্লাস 10 অবধি পড়ানো হয়, তার পরবর্তীতে আরও অনেক ধরনের জানতে পারবে তোমরা। শৃঙ্খলগত, অবস্থানগত, কার্যকরী গ্রুপ গঠিত এবং মেটামেরিজম। কি আছে? শৃঙ্খল গঠিত প্রথমে আমরা দেখে নিই, উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। যেমন সি 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 সি, 5টা কার্বন দিলাম, হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভরে দাও। এটা হয়ে গেল পেন্টেন। এই সবগুলো হাত যদি হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিই, এটা হয়ে গেল পেন্টেন। এবার একটা কার্বনকে দ্বিতীয় কার্বনের উপরে বসিয়ে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও, হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও, হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও। এটা হয়ে গেল আইসোপেন্টেন। আবার কার্বন কার্বন কার্বন, 2 নম্বর কার্বনের উপরে আর নিচে 2টা করে কার্বনকে বসিয়ে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও ওদের। এই হয়ে গেল নিওপেন্টেন। তিনটার মধ্যে আমি ডিফারেন্স কি দেখতে পারছি? তিনটার মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটমস 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টাই কার্বন অ্যাটম আছে। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমও সেমই আছে, তুমি গুণে দেখতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কি দেখতে পাচ্ছি? C5H12। এখানে কতগুলো আছে? কার্বন তো 5টাই আছে, হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এর ক্ষেত্রে C5H12। এর ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মনে রাখবে, আমাকে সেই সব জায়গায় হাইড্রোজেন দিয়ে ভর্তি করতে হবে যেখানে কার্বনের 4টা হাত পূর্ণ হয়নি। কার্বনের সর্বদা 4টা হাত পূর্ণ করতে হবে, কারণ কার্বনের যোজ্যতা 4, ওর 4 হাত বন্ধ করতে হবে। যেমন এখানে এই কার্বনের 1 হাত বন্ধ করে রাখছো, এই কার্বন 1 হাত বন্ধ করে রাখছো, এই কার্বন 1 হাত বন্ধ করে রাখছো, এই কার্বন 1 হাত বন্ধ করে রাখছো, এই কার্বন। এই ক্ষেত্রে এই কার্বনের জন্য কোনো হাইড্রোজেনের দরকার নেই, কিন্তু এই কার্বনের শুধুমাত্র 1 হাত বন্ধ করে রাখছো এই কার্বনটা, তার জন্য আরও 3টে হাইড্রোজেন আমাকে যুক্ত করতে হচ্ছে। তার যোজ্যতা 4 আমাকে পূর্তি করতেই হবে। আমি স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছি 3টা ক্ষেত্রে? এখানে পরপর পরপর কার্বনগুলো সব বসে আছে, 5টা কার্বন। এখানে 5টা কার্বন পরপর নেই, 4টা কার্বন পরপর আছে মেইন শৃঙ্খলে, একটা শৃঙ্খলের বাইরে 2 নম্বর কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে। এখানে আমি কি দেখতে পাচ্ছি? মেইন শৃঙ্খলে পরপর 3টে কার্বন পরমাণু বসে আছে, 2 নম্বর কার্বনের মধ্যে 2টা এক্সট্রা কার্বন আরও অ্যাড হয়ে আছে। টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম তো 5ই আছে 3টা ক্ষেত্রেই। টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমও 12টাই আছে 3টা ক্ষেত্রেই, কিন্তু 3 জনের মধ্যে শৃঙ্খল চেইন, তার মধ্যে কিছু পার্থক্য দেখতে পারছি। এটাকে বলা হয় শৃঙ্খলগত সমাবয়বতা। এদের 3 জনের আণবিক সংকেত সেম থাকা সত্ত্বেও C5H12 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 এদের রাসায়নিক ধর্মে কিছুটা পার্থক্য দেখতে পারা যায়। নেক্সট আমরা পড়তে যাচ্ছি অবস্থানগত আইসোমারিজম বা সমাবয়বতা কাকে বলে। নেক্সট আমরা পড়ব অবস্থানগত সমাবয়বতা। সমাবয়বতাকে ইংরেজিতে বলা আইসোমারিজম। অবস্থানগত আইসোমারিজমের উদাহরণ হলো দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান, যেমন কিনা 4টা কার্বন পরমাণুকে এমন করে সজ্জা নিলাম যেখানে 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মাঝখানে মনে করো দ্বিবন্ধন অবস্থান করছে। আবার 4টা কার্বন পরমাণুকে এমন করে সজ্জায় নিয়ে আসলাম যেখানে প্রথম আর দ্বিতীয় কার্বন পরমাণুর মাঝখানে দ্বিবন্ধন আছে। এই দুটো উদাহরণ হয়ে গেল অবস্থানগত আইসোমারিজম বা সমবায়বতার মধ্যে। নেক্সট চলে আসলো কার্যকারী গ্রুপ গঠিত আইসোমারিজম বা সমবায়বতা। কার্যকারী গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপ, যেমন ইথানল,
আর ডাইমিথাইল ইথার CH3 কি দেখতে পাচ্ছি কার্বন পরমাণু দুই ক্ষেত্রে দুটো আছে, হাইড্রোজেন পরমাণু প্রথম ক্ষেত্রে 1 2 3 4 5 6, এক্ষেত্রেও 6 3 3 6, অক্সিজেন পরমাণু একটা, অক্সিজেন পরমাণু একটা, দুই ক্ষেত্রেই আণবিক সংকেত সেমই আছে C2H6O C2H6O, কিন্তু প্রথম ক্ষেত্রে কার্যকারী গ্রুপ আছে OH যা কিনা অ্যালকোহল বোঝায়, দ্বিতীয় ক্ষেত্রে কার্যকারী গ্রুপ আছে O অর্থাৎ ইথার বোঝাচ্ছে, এর নাম ডাইমিথাইল ইথার, এটা ইথানল এক ধরনের অ্যালকোহল। কার্যকারী গ্রুপের পার্থক্যের জন্য এদের আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও কিছু পরিমাণ রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এই হয়ে গেল কার্যকারী গ্রুপ গঠিত সমবায়বতার উদাহরণ। 4 নম্বর আসছে মেটামেরিজম। মেটামেরিজম অর্থাৎ অ্যালকাইল গ্রুপের বন্টন দুই ক্ষেত্রে আলাদা হয়, যেমন কিনা C2H5 C2H5O, ডাইইথাইল ইথার ও পরমাণু দুই দিকে দুটা কার্বন পরমাণু আছে, আবার ও C3H7CH3, এখানে একদিকে তিনটা কার্বন পরমাণু, অন্যদিকে একটা কার্বন পরমাণুর বন্টন রয়েছে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপের বন্টনের উপরে দুটার আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও কিছু রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এটা হয়ে গেল মেটামেরিজমের উদাহরণ। লাস্ট ধর্ম যেটা নিয়ে আমরা পড়ছি এখানে কার্বনের স্পেশাল ধর্মের মধ্যে, যেটাকে বলা হয় বহুরূপতা। যে ধর্মের জন্য কোনো মৌল প্রকৃতিতে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় পাওয়া যায় কিন্তু তাদের রাসায়নিক ধর্ম একই হয়। রাসায়নিক ধর্ম অর্থাৎ তাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ক্ষমতা, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার ক্ষমতা, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করার ক্ষমতা সেম, কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায়। কেউ হয়তো গুঁড়ো গুঁড়ো অবস্থায় পাওয়া যায়, কেউ শক্ত অবস্থায় পাওয়া যায়, কেউ পিচ্ছিল অবস্থায় পাওয়া যায়, কেউ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, বাইরে থেকে দেখতে আলাদা হয়, তাই সেই ধর্মকে বলা হয় বহুরূপতা। এমন কিছু পরমাণুর উদাহরণ কার্বন, সালফার, ফসফরাস, যার মধ্যে বহুরূপতা দেখা যায়। সালফারে 2 রকম ক্রিস্টাল পাওয়া যায়, ফসফরাস লাল ও সাদা 2 প্রকারের হয়। কার্বন নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি। নিয়তকার, অনিয়তকার। নিয়তকার অর্থাৎ ক্রিস্টাল ফর্ম, যার একটা সুষম জ্যামিতিক আকৃতি আছে, তাকে নিয়তকার উপভেদ বলা হয়েছে। নিয়তকার উপভেদের মধ্যে 3টা আছে, হিরে, গ্রাফাইট, ফুলারিন, যা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।